আসসালামু আলাইকুম প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে শিক্ষার্থী বন্ধুরা আজকে তুলে ধরছি 104 পৃষ্ঠার দ্বিতীয় পার্ট অর্থাৎ 10 নম্বর থেকে 150 টাকা একটি জিনিস ক্রয় করে অর্থাৎ কিনে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে, অর্থাৎ বিক্রয় করতে হবে যাতে করে 30% লাভ হয়। তাহলে 30% লাভে বিক্রয় মূল্য কত হবে? পার্সেন্ট মানে 100, সরাসরিভাবে 30 যোগ সমান 130 টাকা। এই 130 টাকা। আচ্ছা, এখন হিসাবটা খুব সহজভাবে আমরা নিতে পারি। তাহলে বিক্রয় মূল্য 130, তাই না? অর্থাৎ এখানে ক্রয় মূল্য কত হচ্ছে? অর্থাৎ ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130। যেহেতু ওখানে বিক্রয় মূল্য চেয়েছে, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য একটু কম, যার কারণে এটা উপরে আর 100 নিচে। অতএব ক্রয় মূল্য কত? 150 টাকা হলে, তাহলে একটু বেশি হয়ে যাচ্ছে এবার। আর প্রথমবার ভাগ হলে পরের বার গুণই হয়, এটা একটা সহজভাবেই বোঝা যায়। নিচে 100 100ই থাকবে। বিষয়টা হলো, আমরা সরাসরিভাবে যদি একটু গুণ করি, যেমন সহজ করে যদি ভাগ করি, কাটাকাটি করি, কাটাকাটির নিয়ম হচ্ছে উপরে যে সংখ্যা দ্বারা ভাগ করব নিচেও সেই সংখ্যা দ্বারাই ভাগ করতে হবে। তো 100কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি, এটা 10 হবে। আর এই 150কে 10 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 15। আবার এই 10 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে হবে 13। এই 13 এবং 15 গুণ করতে হবে। তো 13 এবং 15 গুণ করলে যা হবে সেটাই। আমি সাইডে একটু দেখি, জায়গা আছে যেহেতু, পরে কেটে দিবে এটা। 3 5 15, 5 3 1 3 1 4, 5 1 5 1, তার মানে 5 9 1 195 টাকায় টাকা। ওকে, এটা লিখবে না। আচ্ছা, অতএব এখানে বলেছে যে কত দামে বিক্রয় করলে, অতএব 195 টাকায় বিক্রয় করলে 30% লাভ হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবারে আমরা পরের অঙ্কটা দেখি। 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্কটা বলেছে যে উপকূলীয় একটি উপজেলার জনসংখ্যা ছিল এতজন। উপকূলীয় একটি উপজেলায় জনসংখ্যা ছিল এতজন। এখন সমুদ্র উপকূলে পানির উৎসতা বৃদ্ধির কারণে 4% মানুষ অন্যত্র চলে গেল। 4% চলে গেল মানে 100 জনে 4 জন চলে গেল। তাহলে থাকলো কয়জন? বর্তমানে উপজেলার জনসংখ্যা কত? তার মানে 11 নম্বরটা আমরা এইভাবে লিখতে পারি, 4% অন্যত্র চলে গেল, অর্থাৎ 100 জনে চলে যায় 4 জন।
সুতরাং একশো জনে থেকে যায়। তাহলে 4 বিয়োগ 100 বিয়োগ 4, সহজ হিসাব গল্পের ভাষায়, সমান 96 জন। তার মানে 100 জনে থাকে হচ্ছে 96 জন। 100 জনে এখানে বলছে যে এতজন ছিল, তাই না? তার মানে 100 জনের মধ্যে 96 জন থাকে। আমরা এখন লিখতে পারি অতএব বা তাহলে 100 জনে থেকে যায় 96 জন, অতএব একজনে থেকে যায় কম, অতএব কতজনে আছে হচ্ছে তোমার ৭৬,৩৫০, ৭৬,৩৫০ জনে থেকে যায়, তখন আবার বেশি হয়ে যাচ্ছে, তাহলে ৭৬,৩৫০ 100। আমরা যদি মোটামুটিভাবে এই 100 দ্বারা এটাকে ভাগ করি, তাহলে তোমার 763.5 হবে। আর সেটা দ্বারা যদি এটাকে গুণ করি, আমি একবারে করে দিই একটু ক্যালকুলেটর চেপে, তাহলে তাড়াতাড়ি হবে। অর্থাৎ আমি করতে চাচ্ছি এটা দিয়ে এটাকে ভাগ করলে, যেহেতু এখানে দুটো শূন্য আছে তাই দশমিক বিন্দু 2 ঘর এদের এখানে বসবে, তার মানে 763.5 হবে। এখন এই 765.5 গুণ 96, তাহলে উত্তর হবে হচ্ছে 73488 জন। এতজন রয়ে গেল, অর্থাৎ এই এতজনের মধ্যে এতজন রয়ে গেল। 7 এটা কি ভুল হলো? 7 3 একটু দেখি তো আরেকবার আমরা একটু দেখে নিই। সেটা হচ্ছে 4%, ঠিক আছে। 76350, হ্যাঁ ঠিক আছে। আমরা 96 গুণ 76350, হ্যাঁ গুণ করা আমার ভুল হয়েছে। 73296 হচ্ছে, 296 হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এটা দ্বারা এটাকে গুণ করেছে, তারপর 100 দ্বারা ভাগ করে তোমার হচ্ছে 73296। আমি একটু কাটে দিয়ে লিখি 73296 জন, এই ওকে, এতজন। তাহলে প্রশ্নে যা বলেছে সেটা লিখব। প্রশ্ন বলছে বর্তমানে উপজেলার সংখ্যা কত। এখন উত্তর লিখব অতএব বর্তমানে উপজেলায় জনসংখ্যা 73296 জন, ওকে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার নেক্সট কি বলেছে, পরবর্তী অঙ্কটা বলেছে বার্ষিক 5% মুনাফায় 600 টাকা বিনিয়োগ করলে 5 বছরে মুনাফা সহ আসল কত হবে। অর্থাৎ 600 টাকা বিনিয়োগ করেছে, তার মানে এটা আসল। এখন মুনাফা সহ আসল কত হবে। তো 5 বছরে 600 টাকায় মুনাফা কত হচ্ছে সেটা আমরা কিন্তু বের করতে পারি আগে। ঠিক আছে, আগে 600 টাকার মুনাফা কত সেটা বের করে নিতে পারি, এবং সেটা কিন্তু ঐকিক নিয়মেও করা যায়,
আবার সূত্রের নিয়মও করা যায়। গত 2 দিনে আমি সূত্রের নিয়ম শিখিয়েছি। আজকে কিন্তু এইটা ঐকিক নিয়মে করব, হয়তো বা তোমাদের কাছে সহজ হবে। কেননা এখানে 5% মুনাফা মানে বার্ষিক মুনাফার হার 5%, অর্থাৎ 1 বছরে 100 টাকায় 5 টাকা মুনাফা দিতে হয়। ঠিক আছে, তাহলে এইটার উপর ভিত্তি করে আমরা লিখতে পারি। ঠিক আছে, 12 নম্বরটা, মুনাফা 5%, অর্থাৎ 100 টাকায় 1 বছরের মুনাফা 5 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা কম, তার মানে ভাগ হয়ে যাচ্ছে। অতএব 600 টাকায় 1 বছরের মুনাফা একটু বেশি, নিচে 100। অতএব 600 টাকায় 5 বছরের যদি মুনাফা ধরো আরও বেশি, তার মানে 5 গুণ 600 গুণ 5 নিচে 100। দেখো, আমি মুনাফার সূত্র শিখিয়েছিলাম যে মুনাফার সূত্র সব কিছু উপরে, অর্থাৎ মুনাফার হার আসল গুণ সময় উপরে, নিচে 100, সেই নিয়মটাই কিন্তু এখানে চলে আসলো। এখন সহজ করে যদি কাটি, এটা দ্বারা এটাকে কাটলে 6, 5 ছকে 30, 5 ত্রিশং 150, অর্থাৎ 150 টাকা মুনাফা আসে এই 5 বছরে। তাহলে 5 বছর মুনাফা 150 টাকা। ওখানে বলেছে মুনাফা আসলে কত, অতএব 5 বছরে মুনাফা আসলে কত, কি বলেছে, মুনাফা আসল কত হবে? মুনাফা আসলে হবে, আসল কত ছিল, 600 যোগ 150 টাকা। আচ্ছা, তারপর 750 টাকা। ওকে, আচ্ছা, আশা করি এটাও খুব সহজেই বুঝে গেছো। এবার সৃজনশীল রয়েছে কাঠামোবদ্ধ 13 নম্বর। তো হোক কাঠামোবদ্ধ, আমরা ভয় করি না। একটি জুতার দোকানে 60% ছাড়ে জুতা বিক্রির ঘোষণা দেওয়া হলো, মানে 100 টাকায় 26 টাকা ছাড় দিয়েছে। মনোরঞ্জন 2 জোড়া জুতা এত টাকায় ক্রয় করলো, 2 জোড়া জুতা কিনেছে। প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য কত? তাহলে প্রকৃত মূল্য এখানে 100 টাকায় যদি প্রকৃত মূল্য হয়, 26 টাকা ছাড় দিয়েছে, তাহলে 26 টাকা ছাড়ে 100 টাকার মধ্যে বাদ দাও, তাহলে সেটাই হচ্ছে তার বিক্রি, আর প্রকৃত মূল্য ছিল সেখানে 100। এখন এখানে কিনেছে, এত টাকায় কিনেছে, মানে ছাড় দেওয়ার কারণে সে এত টাকায় কিনেছে, এই টাকায় কিনেছে। কিন্তু যদি 26% ছাড় না দিত তাহলে আরও টাকা বেশি লাগতো, আর সেই টাকাটা কত সেটাই বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমি একটু পেজটা উল্টিয়ে নিই, আমরা লিখতে পারি এইভাবে যে ক 13 নম্বরের ক, 26% ছাড়ে 26% ছাড়ে জুতার প্রকৃত মূল্য 100 হলে
বিক্রয় মূল্য 100 বিয়োগ 26 সমান হচ্ছে তোমার 74 আর 86, হ্যাঁ 74 টাকা, তাই না? জুতার প্রকৃত মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 74 টাকা, তাই না? এটা কে করেছে? এটা দোকানদার বিক্রি করেছে, আর দোকানদার যে দামে বিক্রি করেছে সেটাই কে? মনোরঞ্জন কিনে নিয়েছে। এখানে দোকানদারের বিক্রয় মূল্য সমান মনোরঞ্জনের, না কি নাম দেওয়া আছে? মনোরঞ্জনের, হ্যাঁ মনোরঞ্জন, হ্যাঁ অঙ্কটা পারলে মনটাকে রঞ্জনই মনে হবে, তাই না? মনোরঞ্জনই করেও দিব তোমাদের, মনোরঞ্জনের ক্রয় মূল্য, তাই না? তুমি একটা দোকানে গেলে দোকানদার যেটাতে বিক্রি করেছে, অর্থাৎ দোকানদারের বিক্রয় মূল্য তোমারটা হয়ে যাবে ক্রয় মূল্য, তাই দোকানদারের বিক্রয় মূল্য সমান মনোরঞ্জনের ক্রয় মূল্য। এখন দেখো ক্রয় মূল্য, অতএব বা তাহলে লিখতে পারো এখানে, তাহলে ক্রয় মূল্য 74 টাকা হলে প্রকৃত মূল্য ছিল 100 টাকা, তাই না? অতএব ক্রয় মূল্য 1 টাকা যদি হয় প্রকৃত মূল্য আরও কম হবে, নিচে 74। অতএব ক্রয় মূল্য কত? প্রথম যারা কিনেছিল 2590 টাকা হলে প্রকৃত মূল্য একটু তখন বেশি হয়ে যাচ্ছে 100-র চেয়ে, তাই না? 2590 নিচে 74। সহজ হিসাব হচ্ছে তোমার 100 দ্বারা এটাকে গুণ করে তার সাথে 74 দ্বারা ভাগ করা, তো 100 দ্বারা এটাকে গুণ করলে আরও 2টি শূন্য বৃদ্ধি পায়। তাহলে যখন আরও 2টো শূন্য বৃদ্ধি পাবে তখন তার মূল্য আসবে কত? আমরা একটু ক্যালকুলেটর দেখে নিই যাতে করে সহজ হয়। দেখি কত আসে, আমরা একটু ক্যালকুলেটরে দেখে নিই। সেটা হচ্ছে এই 2590000 ভাগ 74, 3500 টাকা। এটা প্রতি জোড়া জুতার, অর্থাৎ প্রথম জোড়া জুতার দাম 3500 টাকা, তাই না? আবার আমরা আরেকটা অপশন আছে, সেটা কি? এই যে ক্রয় মূল্য ছিল 3100, তাই না? আবার ক্রয় মূল্য কত টাকা? 3108 টাকা হলে প্রকৃত মূল্য ছিল কত? সেই আগের মতো করে এই 100 গুণ 3108 নিচে 74, একই বিষয় আসবে, একই অপশন আসবে, ঠিক আছে? তাহলে এবার এটা তার এটাকে গুণ করা মানে 3108-এর সাথে 2টো শূন্য বৃদ্ধি পাবে, তাহলে 3108 2টো শূন্য ভাগ 74, 4200 টাকা। প্রশ্নে বলেছে যে প্রতি জোড়া, প্রশ্ন কি বলেছে?
প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য। অতএব প্রতি জোড়া জুতার প্রকৃত মূল্য যথাক্রমে এই যে 3500 ও 4200 টাকা, অর্থাৎ দুটোই লিখতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ আমার ভাষা। এই হচ্ছে এটা। আর একটা অঙ্ক আছে, ওটারই জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। জুতা ক্রয় বাবদ তার কত টাকা সাশ্রয় হলো। আচ্ছা, এখানে জুতা ক্রয় বাবদ কত টাকা সাশ্রয় হলো, এখানে আমরা একটু হিসাব করি যে খ নম্বরটা, ক থেকে প্রাপ্ত। দেখো প্রকৃত মূল্য ছিল কত, এই 4200 আর 3500 এই টাকা ছিল, কিন্তু এই টাকা দিয়ে না কিনে সে কিনেছে 2590 আর 3160 টাকায়। তাহলে কত টাকা সাশ্রয় হয়েছিল বুঝতেই পারছো। তাহলে ক থেকে প্রাপ্ত জুতার প্রকৃত মূল্য ছিল, যোগ করব 3500 যোগ 4200 তো টাকা, এত টাকা সমান, ক্রস হয়ে যাচ্ছে এটা আর এটা, এটা আর এটা, 0 0 0 0, 5 2 7 4 3 7, এত টাকা। অতএব সাশ্রয় হয়েছে, অতএব সাশ্রয় হয়েছে। তাহলে এই যে এটা থেকে বাদ দিব আমরা কত টাকা দিয়ে কিনেছিল সেটা, সেটা কোনটা, এই যে 2590 আর 3160, 2590 যোগ 3108 একবারে লিখলাম আমরা, এত টাকা। 7 7 0 0 বিয়োগ 8 আর 0 8 0 9 9 1 5 6 3 2 5 টাকা। এখন যদি বিয়োগ করি 8 2, তারপর হাতে থাকে 1 10 10 মিলে 0, হাতে থাকে 1 7 7 সাথে মিলে গেলে 0, হাতে নেই 5 2 7, এত টাকা। অর্থাৎ 2002 টাকা। ঠিক আছে, 2002 টাকা তার সাশ্রয় হয়েছে। এটাই উত্তর, সাশ্রয় হয়েছে এত টাকা। অতএব সাশ্রয় 2002 টাকা। ওকে, আচ্ছা এবারে আরেকটি অঙ্ক আছে, আর এগুলো করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটাটাও করে দিই যাতে করে হয়ে যায় একদিনেই। এখানে মতিন সাহেবের মাসিক আয় 55,500 টাকা এবং তার মধ্যে থেকে 13,875 টাকা বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। মানে এটা হচ্ছে মতিন সাহেব। আর কবির সাহেবের মাসিক আয় 48,000 টাকা, তিনি বাড়ি ভাড়া বাবদ 14,400 টাকা ব্যয় করেন। তাদের প্রত্যেকের আয়ের উপর বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা প্রকাশ করে, মানে 100 টাকায় কয় টাকা তারা বাড়ি ভাড়া দেয় সেটা প্রকাশ করতে হবে। তো সহজ হিসাব, মতিন সাহেবে এত টাকায় মধ্যে বাড়ি ভাড়া দেন এত টাকায়, অতএব 1 টাকা, অতএব 100 টাকায়। খুব সহজভাবে আমরা হিসাব করতে পারি, একবারে ঐকিক নিয়মে সরাসরিভাবে। 14 ক, মতিন সাহেব 55,500 টাকায়
বাড়ি ভাড়া দেয়, বাড়ি ভাড়া বাবদ ব্যয় করেন। বাড়ি ভাড়া দেন হচ্ছে তোমার কত, 13,875 টাকা। অতএব 1 টাকায় তাহলে বাড়ি ভাড়া দেন একটু কম হবে, 13,875 নিচে 5,5,5,0,0 5,55। অতএব এই যে এখানে যত গ্যাপ রাখবে এই লাইন তত পরিষ্কার দেখাবে। অতএব 100 টাকায় 13,875 গুণ 100 নিচে 5,5,5,0,0। এখন এই 2 শূন্য কেটে যায়, তাহলে থাকে হচ্ছে উপরে 13,875, 13,875 ভাগ 5,5,5, 25 টাকা। অর্থাৎ 100 টাকায় 25 টাকা দেন। ওকে, আবার আচ্ছা, এখানে শতকরা প্রকাশ করতে বলেছে, শতকরা প্রকাশ হয়ে গেল। তাহলে মতিন সাহেবের বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা এত টাকা, এটা লিখলেও হয়। আচ্ছা, সমস্যা নেই, এখানে যেহেতু এত টাকা লিখেছি লেখার দরকার নেই, শেষে লিখছি আমরা। হ্যাঁ, আবার মতিন সাহেব ছাড়া আর কি আছে, কবির সাহেব। কবির সাহেব কত টাকার মধ্যে, 48,000 টাকার মধ্যে। কবির সাহেব 48,000 টাকায় বাড়ি ভাড়া দেন 14,400 টাকা। অতএব 1 টাকায় বাড়ি ভাড়া দেন 14,400 নিচে 48,000 টাকা। অতএব 100 টাকায়, মানে শতকরায় বের করতে বলেছে, তাই 100 টাকায় 400 গুণ 100 নিচে 4,8,0,0,0 48,000 টাকা। এখন আমরা যদি এটা দ্বারা এটাকে গুণ করে এটা দ্বারা ভাগ করে তাহলে উত্তর পেয়ে যাব। তো সহজ হিসাব হচ্ছে এখানকার 2টি শূন্য এখানকার 2টি শূন্য বাদ দেব, তাহলে এখানে থাকে 480 আর ওখানে থাকে তোমার শুধু 14,400 ভাগ 4,8,0,0 থাকে হচ্ছে 30 টাকা। তাহলে এটাও হয়ে গেল। এবার খ নম্বরটা। খ নম্বর আমি কিন্তু আর লিখলাম না এখানে যে শতকরা ব্যয় এত পার্সেন্ট আর এত পার্সেন্ট, লিখলাম না। একবারে এখানে আরেকটা কথা বলছে, দুজনের মধ্যে কে বাড়ি ভাড়া বাবদ শতকরা হারে বেশি টাকা ব্যয় করেন। যেহেতু আবার আমাদের লেখার প্রয়োজন হবে তাই আমরা লিখলাম না। ক থেকে প্রাপ্ত মতিন সাহেবের ভাড়া বাবদ ব্যয় শতকরা 25 টাকা সমান 25%। তখন আর টাকা লেখা যাবে না বা শতকরা লেখা যাবে না, ঠিক আছে। অথবা কেউ যদি লেখা যায় বাড়ি ভাড়া বাবদ ব্যয় শতকরা 25 টাকা, শুধু এটিকে লিখলে হবে। এবং কার এটা যেন, কবির, হ্যাঁ, কবির সাহেবের বাড়ি ভাড়া বাবদ শতকরা ব্যয় শতকরা হচ্ছে 30
টাকা, এটা না লিখলে তখন হবে। তো যেহেতু 25 ছোট 30 বড়, যেহেতু 25 ছোট আর 30 বড়, এখানে কে বলেছি, কে বেশি ভারী ভাড়া বাবদ ব্যয় করে। অতএব তাহলে 30 বড়, অতএব কবির সাহেব বাড়ি ভাড়া বাবদ বেশি ব্যয় করেন। ওকে, তাহলে এখানে উত্তরটা খ নম্বরে কবির সাহেব। ঠিক আছে। আচ্ছা, তারপর এর পরবর্তীতে আর অঙ্ক নেই। আর অঙ্ক নেই। তাহলে আজকে এ পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো। আল্লাহ হাফেজ।